মাঝে মধ্যে আমি এই প্রশ্নটা পাই, ভাইয়া আপনি অ্যাডমিশনের সময় কিভাবে পড়তেন বা কত ঘন্টা পড়তেন, কোন বইগুলো পড়তেন বা কি ওয়েতে আগাইতেন, আপনার স্ট্র্যাটেজি কি ছিল, কিভাবে আপনি বুয়েট মেডিকেল ডিউতে একসঙ্গে চান্স পেয়েছিলেন। তো এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমি দিব এবং আমি আমার অ্যাডমিশন জার্নিটাকে সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরবো। যদি একজনের উপকার হয় তাইলে আমার এই ভিডিওটা করা সার্থক হবে। উপকার হবে কি হবে না এটা ডিপেন্ড করে। আমি আগে আমার পরিস্থিতি আমি বলবো না যে এই পরিস্থিতিতে থেকে আমি এই স্ট্র্যাটেজি ফলো করছি, সো হয়তো বা তোমাদের কাজে আসলেও আসতে পারে। আমি যখন কলেজে পড়ছিলাম, বলে দিই আমি নরোডেম কলেজে পড়ছি এবং আমি নরোডেম কলেজের মোটামুটি টপার ছিলাম। টপার মানে তোমরা যারা গ্রামের কলেজে বা স্কুলে পড়ো তারা 1 থেকে 10 বলে ধরে নেয়, বাট নরোডেম কলেজে 1 থেকে 100-র মধ্যে থাকলেই সেটাকে মানুষজন টপার বলে, এত বেশি কম্পিটিটিভ পরিস্থিতি ওখানে। তো আমার র্যাঙ্ক 1 থেকে 100-র মধ্যে ছিল, 59 ছিল। তো নরোডেমে 59 র্যাঙ্ক এমনি এমনি হয় না, অনেক পড়াশোনা করতে হয়। আমি কখনোই ক্লেম করি না আমি অনেক মেধাবী ছিলাম, বাট অনেক পড়ুয়া ছিলাম, অনেক পড়তাম কলেজে থাকতে। সো অ্যাডমিশন যখন দিব, মানে এইচএসসি পরীক্ষা যখন আমি দিলাম, তখন আমি এমন একজন স্টুডেন্ট যার মোটামুটি বইটা পড়া শেষ। সবকিছু মনে থাকে তা না, বাট সবকিছু একবার হইলেও পড়া হয়েছে। মনে রাখবা যে সবকিছু তোমার মনে থাকবে না, বাট একটা জিনিস পড়া থাকলে পরের বার পড়তে সেটা অর্ধেক সময়ও লাগে না। তো আমার মোটামুটি সবকিছু পড়া ছিল এইচএসসি পরীক্ষা দেওয়ার পরপরই। এখন অ্যাডমিশনের জন্য আমি কোন কোচিংয়ে ভর্তি হব, কোন দিকে আগাবো। বাংলাদেশে তো অ্যাডমিশনের 3টা সেক্টর, আমরা বলি বুয়েট মেডিকেল, বুয়েট না চলে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং ভার্সিটি। তো মেডিকেল আমার কখনোই ইচ্ছা ছিল না, কারণ মেডিকেল সেক্টরটা আমার কাছে বেশ কঠিন লাগতো এবং অনেক মুখস্থবিদ্যা ছিল, তো এটা আমার কাছে একটু ভয় লাগতো। আমি আসলে ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি, ঢাকা ভার্সিটির অন্য যে কোনো সাবজেক্ট হলে আমি ভর্তি হইতাম না। আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে খুব আলাদা একটা প্যাশন ছিল। আমি যখন উদ্ভাসে ক্লাস করতাম তখন এক ভাই আসছিল, সামির মুনতাজিদ ভাই, উনি আমার ডিপার্টমেন্টের সিনিয়র। তখন তো ডিপার্টমেন্টের সিনিয়র ছিল না, তো ভাই এসে যখন ওনার নাম ঠিকানা বললেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বললেন, তখন আসলে আমার একটা হালকা ভালো লাগা কাজ করে যে এত কম সিট, ঢাকা ভার্সিটির টপ সাবজেক্ট। বাট কখনো কাউরে বলতে সাহস পাইতাম না, কারণ এটাতে পড়তে হলে ডিউতে অনেক ভালো করা লাগে। এখন সিট মাত্র 17টা, যেখানে আমি নটরডেমেরই 50-এর মধ্যে নাই, সেখানে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় কিভাবে 50-এর মধ্যে থাকবো। তো এই জন্য আসলে কখনো এটা সাহস করি নাই। সবসময় চাইতাম হয় ডিউতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাইলে এটা পড়বো, না হয় বইটা পড়বো। ঢাকার বাইরে যাব না এটা মোটামুটি আমি নিশ্চিত ছিলাম, ঢাকার বাইরে যাবই না। কেন ভাইয়া ঢাকার বাইরে যাবেন না? কারণ আমার ঢাকা থাকতে ভালো লাগতো। কলেজ ঢাকা, এখন ভার্সিটি ঢাকার বাইরে হইলে, মানে আমি চাচ্ছিলাম না যে ঢাকার বাইরে যেতে। এখন কোচিং করব কোথায়? তো আমার সময় তো এখন অনলাইনে তো অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন এখন আমি রুটসে ক্লাস নেই, আরও অনেক প্ল্যাটফর্ম আছে অনলাইনে। অফলাইনেও এখন প্ল্যাটফর্মের অনেক ছড়াছড়ি। তখন মতিঝিল আমি থাকতাম, ওখানে উদ্ভাস ছিলাম, উদ্ভাসে ভর্তি হয়েছিলাম ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি কোর্সে। ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং শুক্রবারে বায়োলজি ক্লাস হইতো। এবং আমি যখন পরীক্ষা দিয়েছিলাম 2014 সালে, তখন ব্রাজিল ওয়ার্ল্ড কাপ চলে, বুঝছো। আর আমি অনেক আগে থেকেই ফুটবল দেখতাম। এখন একদিকে অ্যাডমিশন টেস্ট, একদিকে ওয়ার্ল্ড কাপ, কি করব। তো ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় যে আমি কোনো খেলা দেখিনি তা না, বড় বড় ম্যাচ যেগুলা, যেমন ধরো ব্রাজিলের ম্যাচ, আমি পার্সোনালি আর্জেন্টিনা সাপোর্টার ছিলাম, আর্জেন্টিনার ম্যাচ বা বড় বড় যে ম্যাচগুলো ছিল সেই ম্যাচগুলো আমি সবই দেখতাম। এবং দেখতাম হচ্ছে আরামবাগের পেছনে, যারা আরামবাগে থাকো, বাফুফে আছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ওরা মাঠে বসে, ওদের মাঠে প্রজেক্টরে খেলা দেখাইতো। মানে 2014 সালে কিন্তু এখন প্রজেক্টের যত অ্যাভেলেবল, এত অ্যাভেলেবল ছিল না, ছিল। সো ওইখানে গিয়ে রাতে খেলা দেখতাম, পড়তাম, সকালবেলা উঠে উদ্ভাসে যেয়ে কোচিং করতাম। আর আমি ক্লাস করতাম নটরডেম টপ 100 ব্যাচে, অনেক অনেকক্ষণ ধরে ক্লাস হতো। যাই হোক, তো ওই ইঞ্জিনিয়ারিং এবং কি বলে বায়োলজি, এই কোচিংটাতে ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার পরে কিভাবে পড়তাম? প্রথমত বললাম যে আমি এমন একজন স্টুডেন্ট যে কখনো কলেজে বসে ফাঁকিবাজি করে নাই, যার কলেজে বসে খুব একটা গ্যাপ নাই। সো আমার কাছে কিন্তু পড়াশোনাটা ভার্সিটিতে, মানে অ্যাডমিশন টেস্টে পড়াশোনাটা খুব আহামরি নতুন লাগলো না। তবে কিছু কিছু টপিক আছে, যেমন ভাইয়ারা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়াচ্ছিলেন কোচিংয়ে, তখন আমার কাছে অনেক নতুন জিনিস আমি শিখছি। পরিমাণগত রসায়ন তোমরা যেটা পড়ো, আমাদের বইতে পরিমাণগত রসায়ন ছিল না, রাসায়নিক গণনা ছিল চ্যাপ্টারের নাম। ওইখানে কিছু টপিক নতুন মনে হচ্ছিল যে শর্টকাটে অনেক কিছু করা যায়। তারপরে যখন ক্যালকুলাস করতে আসলাম ম্যাথের, তখন দেখলাম যে নতুন কিছু শেখা হচ্ছে এখানে। বাট বাকি ম্যাক্সিমাম জিনিস মোরলেস আমার কাছে নটরডেমের কুইজে যে প্রশ্ন আসে, অ্যাডমিশন টেস্টে এরকম প্রশ্ন, মানে কঠিন প্রশ্ন আসে না, বরং এনডিসির কুইজ থেকে অ্যাডমিশনে সহজ প্রশ্ন আসে। তো আমি যেটা করতাম, প্রথমত আমি কোনো একটা নতুন বইও কিনি নাই, আমার কলেজে বসে যে বইগুলো পড়ছি সেই বইগুলোই পড়ছি। ইভেন বায়োলজির জন্য বই কিনি নাই, উদ্ভাস থেকে আমাকে যে বইগুলো দিছিল সেই বইগুলো সব ধরা ছিল। ওই বইগুলো খুব একটা ছোঁয়াও হয়নি, কারণ আমি কলেজের শুরু থেকে আমার কাছে 2টা কোয়েশ্চেন ব্যাংক ছিল, ওমিক আর কোয়েশ্চেন ব্যাংক।
যেখানে বুয়েটের প্রশ্ন আর ডিউর প্রশ্নগুলো ছিল। তো ওই কোয়েশ্চেন ব্যাংকটা আমি অনেক আগে থেকে সলভ করে ফেলছি, মানে প্রশ্ন ব্যাংক আমার অনেক আগে থেকে সলভ করা। সারা বছর যেদিন যে টপিকটা পড়তাম, নরডেমের কুইজে যে কই থেকে প্রশ্ন আসবে আল্লাহ মাহবুব জানে, তো ওই বইটা আসলে আমি শেষ করে ফেলছিলাম আমার ভর্তি পরীক্ষার অ্যাডমিশন কোচিং শুরু হওয়ার আগে। এই জন্য উদ্ভাসে যে বইগুলো দিছিল সেগুলো আমার পরীক্ষার আগের রাতে রিভিশনের জন্য কাজে লাগছিল, তাছাড়া খুব একটা কাজে লাগে নাই। ওকে, তো আমি কিভাবে পড়তাম? প্রথমত কোচিংয়ে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা তো আসলে রুটিন আমাদেরকে আগে থেকে দিয়ে দিত যে ওই দিন ওই টপিকের উপর ক্লাস হবে। কোনো কোনো দিন খুব ভালো ক্লাস হইতো, কোনো কোনো দিন ক্লাস আমার পছন্দ হইতো না। অবশ্যই ভালো ক্লাস নিতেন ভাইয়া, বাট আমার মতো হইতো না, বা আমার কাছে মনে হইতো যে আমি আসছি এখানে যে 2-2.5-3 ঘন্টা যে আমি ব্যয় করছি, ওই পরিমাণ কন্টেন্ট বা নতুন কন্টেন্ট হয়তো আমি নিয়ে নিতে পারছি না, এরকম মাঝে মধ্যে 2-1টা ক্লাসে মনে হইতো। বাট কিছু কিছু ভাইয়া অনেক জোস ক্লাস নিতেন। তো আমি আগে ওই যে কোচিংয়ে আসার আগে যে বইটা আমি আগে পড়ছি কলেজে, সেই বইটা একবার হইলো দেখে আসতাম। তাতে করে কি হবে, ক্লাসে যেন আমি সবকিছু বুঝতে পারি এটা। আর আমার সময় এরকম হইতো, তোমাদের মধ্যে এখন প্রবণতা আছে, ক্লাসে যদি কোনো জিনিস না বুঝো, মনে করো ভাইয়া মনে হয় ভালো পড়ায় না, কিন্তু আমার কাছে মনে হইতো ক্লাসে কোনো জিনিস আমি না বুঝলে আমি মনে হয় বুঝতে পারছিলাম, মানে আমি নিজের দোষটা দিতাম। ওই গিল্ট ফিল থেকে আমি আগে থেকেই ওই চ্যাপ্টারটা টপিকটা একটুখানি দেখে যেতাম। আর ওই যে যেমনটা বললাম, ওটা আমার আগে থেকে পড়া আছে, এই জন্য আমার দেখতে খুব সময় লাগতো না। এরপরে হচ্ছে বইটা আগে থেকে দেখতাম, তারপরে ক্লাস করতাম, এবং অবশ্যই ক্লাসটা খাতায় নোট তো অবশ্যই থাকতো, নতুন হোক পুরাতন হোক, আমি কিছু শিখছি কিছু শিখে নাই, যাই হোক আমি খাতায় ক্লাসে বসে নোট করতাম সবকিছু। ক্লাসে নোট করার পরে বাসায় এসে ওই নোটটা আগে পড়তাম, যে নোটটা আমি ক্লাসে করে আসছি। তো আমি ওখানে একটা মার্ক করার চেষ্টা করতাম যে কোন জিনিসটা আসলে আমি নতুন শিখছি বা কোন জিনিসটা আমার আগে থেকে জানা আছে। ম্যাক্সিমাম সময় দেখা যেত যে আমার জিনিসগুলো আগে থেকে জানা। ওই যে যেমনটা বললাম, নটরডেম কুইজের জন্য যারা পড়াশোনা করে সিরিয়াসলি কুইজগুলো দেয়, এদের কোনো কিছু বাকি থাকে না, কারণ ওই প্রশ্নগুলো অ্যাডমিশন স্ট্যান্ডার্ড থেকেও ভাই অনেক কঠিন প্রশ্ন আসে। সো ক্লাস নোটটা দেখার পরে আমি আবার বই পড়তাম, আবার বই। মনে রাখবা, মূল বইয়ের কিন্তু কোনো বিকল্প নাই। অনেকে মনে করে বাজারে এই গাইড আছে, সেই গাইড আছে, এই গাইড 100% কমন, ওই গাইড 100% কমন। আমি কোনোদিন কোনো গাইড কিনিও নাই, কোনোদিন কোনো গাইড পড়িও নাই, এটা আমি আমার কথা বলছি। বইটা পড়ার পরে ওই যে বললাম না, আমার কাছে ওমেকার 2টা বই ছিল, একটা ইঞ্জিনিয়ারিং, একটা ভার্সিটি। ওই বই 2টা আবার আমি সলভ করতাম। সো কোয়েশ্চেন ব্যাংক সলভ করতাম, এবং বিশ্বাস করো ওই কোয়েশ্চেন ব্যাংক সলভ করার সময় আমি চেষ্টা করতাম হেল্প না নিয়ে করতে। কারণ যখন তুমি কোয়েশ্চেন ব্যাংক কারো হেল্প নিয়ে করবা, কোনো ভিডিও দেখে করবা, আশেপাশে কোনো ভাইয়াকে রেখে করবা, তখন কিন্তু কোয়েশ্চেন ব্যাংক সলভ করার মাহাতো থাকে না, কোনো দরকারই থাকে না। কারণ এইটা আসলে প্রশ্ন কমন পাওয়ার জন্য কেউ সলভ করে না, এটা সবাই সলভ করে কিন্তু ওই নিজে প্র্যাকটিসের জন্য, আর হচ্ছে নতুন একটা প্রশ্ন যখন সামনে আসে তখন সেটা ফেস করার জন্য। তো এইভাবে মোটামুটি কোচিংয়ে পরীক্ষা দিতে লাগলাম, এবং উদ্ভাসে যে উইকলি এক্সাম হইতো সেগুলোতে আস্তে আস্তে ভালো করার চেষ্টা করলাম। এবং উইকলিতে কত নাম্বার পাচ্ছি, বা তুমি যে কোচিংয়ে ভর্তি হও, উদ্ভাসে ভর্তি হও, রুটসে ভর্তি হও, বা অন্য যে কোনো কোচিংয়ে ভর্তি হও, আসলে কত নাম্বার পাচ্ছ সেটা ম্যাটার করে না, ম্যাটার করে তুমি নিজের ভুলগুলো কি শুধরাচ্ছ কিনা, যে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করছো কিনা, মানে তোমার গ্রাফ যেন উপরের দিকে যায়, এটা হচ্ছে দেখার বিষয়। স্লো হোক, স্লোপটা কম হোক, বাট গ্রাফ যেন ঊর্ধ্বমুখী হয়, এটা কিন্তু মেনটেন করা অনেক জরুরি। তো এরকম পড়তে পড়তে দেখা গেল 2-3 মাস সময় শেষ হয়ে গেল, ওয়ার্ল্ড কাপও তখন শেষ। এখন আমাদের অ্যাডমিশন, আমার প্রথম অ্যাডমিশন ছিল ঢাকা ভার্সিটির অ্যাডমিশন। এবং যখন আমি কোনো একটা জিনিস পড়তাম, তখন আমি এটা একটা ফিল করার চেষ্টা করতাম যে ধরো তুমি ফর এক্সাম্পল তুমি পড়ছো হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। এখন নিউটনিয়ান বলবিদ্যায় কয়েকটা হাতে গোনা ফর্মুলা আছে। তো তুমি যখন ওই চ্যাপ্টারটা পড়ো তখন কিন্তু ওই ফর্মুলাগুলো তোমার মাথায় থাকে, এবং যখন একটা ম্যাথ অনুশীলনীতে থাকে তখন যেহেতু নিউটনিয়ান বলবিদ্যায় ওই ম্যাথটা আছে, সুতরাং ওই ম্যাথটা এই ফর্মুলার যে কোনো একটা দিয়ে হবে, অঙ্কটা করা কিন্তু সহজ হয়ে যায়। তো পরীক্ষার হলে তো এরকম চ্যাপ্টারের মধ্যে অঙ্ক থাকে না, তোমাকে তো আগে সিলেক্ট করতে হয় যে এই চ্যাপ্টার অঙ্কটা কোন চ্যাপ্টার দিয়ে আসছে। তো আমি যখন পড়তাম তখন আমি সবসময় মাথায় রাখতাম যে এটা নিজেকে একটু প্রশ্ন করতাম, আচ্ছা এই প্রশ্ন যদি অ্যাডমিশন টেস্টে আসে, অনেকগুলো ভার্সিটির প্রশ্নের মধ্যেখানে আসে, আমি কিভাবে বুঝবো যেটা এই প্রশ্ন? এই প্রশ্নটা নিজেকে আমি প্রত্যেকটা ম্যাথ করার সময় করতাম, প্রত্যেকটা কনসেপ্ট পড়ার সময় নিজেকে প্রশ্ন করতাম যে এই প্রশ্নটা পরীক্ষার হলে আসলে আমি কিভাবে বুঝতাম এটা এই নিয়মে করতে হবে। এবং এই অভ্যাসটা যখন তোমার শুরু থেকে তৈরি হবে, যখন তুমি এখন থেকে প্র্যাকটিস করা শুরু করবা, তখন দেখবা ওই মেইন পরীক্ষায় গিয়ে তোমার ওই ম্যাথটা ধরতে খুব কষ্ট হবে না। ওকে, তারপরে এসে ভাই কতক্ষণ পড়াশোনা করতেন? ওই যে মাঝে মধ্যে ফুটবল খেলা 2-1টা দেখতাম, ব্রাজিল ওয়ার্ল্ড কাপ ছিল, সব মাঝরাতে খেলা হইতো, এবং এর মধ্যে আবার রমজান মাসও ছিল যতটুকু মনে আছে, কারণ ব্রাজিল যে 7টা গোল খাইছিল ওইটা রমজান মাসের মধ্যে হয়েছিল খুব সম্ভবত, যতটুকু আমার মনে পড়ে, যদিও অনেক আগের, আরো 8 বছর আগের ঘটনা। তো কথা হচ্ছে যে আমি ওখানে
খেলা দেখা বাদে আমার কাছে কোনো স্মার্টফোনও ছিল না, আমি কোনো ভাইয়ার ভিডিও দেখতাম না, আমি কোনো অনলাইনে কোনো ক্লাসও করতাম না, আমার কাছে কিছুই ছিল না, শুধুমাত্র এরকম কিছু বই ছিল আর ওই উদ্ভাসে যাওয়া আসা করতাম, যদি কোনো সমস্যা থাকতো ভাইদের দিয়ে সলভ করে নিতাম। তো দেখা গেছে এই জন্য আমার নিজের পড়ার সময় অনেক বেশি ছিল, আর খেলা তো আর ওই হাই ভোল্টেজ ম্যাচ তো আর প্রতিদিন থাকতো না। তো আমি মোটামুটি সারা বছরই এরকমই করছি যে 10 থেকে 12 ঘন্টা আমি পড়াশোনার পেছনে ব্যয় দিতাম। ওকে, যদিও আমি কলেজ লাইফে আসলে এতটুকু সময় ব্যয় করছি, তারপরেও কলেজে অনেক সময় নরডেম যারা পড়ে ওদের ল্যাবের পেছনে অনেক সময় নষ্ট হয়, নষ্ট না মানে ব্যয় হয়, নষ্ট বললে তো কথাটা খুব নেগেটিভলি শোনায়। ল্যাব রিপোর্ট লিখতে লিখতে অনেক সময় যায় নরডেমের স্টুডেন্টদেরকে। তো যখন ল্যাব রিপোর্ট লেখার ঝামেলা থাকলো না, তখন মনে হচ্ছিল যে আমার জন্য দিনে আরো অনেক বেশি সময় আছে। তো 10 থেকে 12 ঘন্টা বা তারও বেশি কোনো কোনো দিন আমি পড়ার পিছনেই ব্যয় করতাম। কারণ ওই যে আমাদের ব্যাচে একটু বেশি জিনিস পড়াই দিত ভাইয়ারা, তুখোর ব্যাচ না সরি এনডিসি টপ 100 ব্যাচ, তো সেগুলো তো বাসায় গিয়ে আসলে পড়তেই হয়, তাই না? তো 10 থেকে 12 ঘন্টা মোটামুটি পড়াশোনা করতাম এবং চেষ্টা করতাম গত পরীক্ষাটা থেকে আগামী পরীক্ষাটা যেন আরেকটু ভালো হয়। সো এই কনসিস্টেন্সি মেনটেন করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমি আমার স্টুডেন্টদেরকে মধ্যে অনেকে দেখি অনেকে করে কি একটা পরীক্ষা অনেক ভালো দেয়, মানে একটা পরীক্ষা ফাটাই দেয় আরেকটা পরীক্ষা নিজে ফেটে যায়। এটা করার থেকে আস্তে 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 উন্নতি করাটা ভালো। তো আমি ওটাই মাথায় রাখতাম যে আস্তে 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 উন্নতি করাটা এই দিকে যেন আগাই। তারপরে হচ্ছে ফর্ম আসলো, প্রথমে ঢাকা ভার্সিটির ফর্ম তুললাম। আমার ঢাকা ভার্সিটি পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বর মাসে, সবার আগে, মানে বুয়েট মেডিকেল পরীক্ষার আগে সেপ্টেম্বরের সম্ভবত 12 তারিখ ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা দিলাম। খুবই ভালো পরীক্ষা হইলো এবং ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার পরেও ইঞ্জিনিয়ারিং মানে বুয়েট কুয়েট চুয়েট রুয়েট সব জায়গার ফর্ম তোলার সুযোগ ছিল, এই জন্য বাকিগুলোর ফর্ম আমি আগে আর তুলি নাই, যে যদি ডিউতে না হয় তাহলে মানে ডিউতে যদি হয় মন মতো হয় তাইলে বাকি সব ভার্সিটির ফর্ম তুলবো। এবং আমার ডিউতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং খুব ভালো মতোই হয়ে গেছে। আমি তখন ওই বড় ভাইদের সাথে যোগাযোগ করা শুরু করলাম যে ভাই আমার এই র্যাঙ্কে কি ঢাকা ভার্সিটিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসবে কিনা। তো বড় ভাইরা বললো যে হ্যাঁ আসবে, সমস্যা নেই, ওই বায়োলজি কেমিস্ট্রি কিছু রিকোয়ারমেন্টস থাকে সেগুলো আমার সব ফুলফিল ছিল। অনেকে তোমরা কমেন্টে র্যাঙ্ক জিজ্ঞেস করবা, র্যাঙ্কটা আমি বলবো না, আমি আমার স্টুডেন্টদেরকে এখন আর র্যাঙ্ক বলি না, এটা পেছনে কিছু লজিক আছে, কারণ আছে। তো ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় আলহামদুলিল্লাহ অনেক ভালো র্যাঙ্ক আসলো। এরপরে আমি জানি যে আমি যে আমার ড্রিম সাবজেক্ট যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমি সেটা পেয়ে যাব। তো তার 2 মাস 10 দিন পরে আমার বুয়েট পরীক্ষা হয়েছে, আর 2 মাস পরে সম্ভবত মেডিকেল পরীক্ষা হয়েছে। মেডিকেল পরীক্ষা আমার ঢাকা ভার্সিটি পরীক্ষার পরে খুব সম্ভবত 1.5 মাস বা 2 মাস পরে হয়েছিল। এখন যদিও মেডিকেল পরীক্ষা সবার আগে হয়। তো মেডিকেল পরীক্ষা দিলাম, তারপরে বুয়েট পরীক্ষা দিলাম, আর বুটেক্সে পরীক্ষা দিয়েছিলাম। তো এই 4 জায়গায় আসলে পরীক্ষা দিয়েছিলাম। বুটেক্সে পরীক্ষা দেওয়ার আরেকটা অন্য একটা স্টোরি আছে, এক বন্ধুর জন্য দিয়েছিলাম, যাই হোক ওই দিকে আর এখন না যাই। তো 4 জায়গায় দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সবখানেই হয়ে গেছিল। তো তারপরে হালকা একটা মধুর সমস্যায় পড়ছিলাম যে ভাইয়া কিভাবে আসলে আপনি সিলেক্ট করলেন কোথায় ভর্তি হবেন, কেউ কি বলেন এই বুয়েটে ভর্তি হইতে? হ্যাঁ, আমাকে কেউ কেউ বলছিল বুয়েটে ভর্তি হইতে, কেউ বলছিল মেডিকেলে ভর্তি হইতে। মেডিকেলে তো ভর্তি হইতামই না, আর বুয়েটেও আসলে ইচ্ছা ছিল না। আর তাছাড়া আমি ওই আমার সেপ্টেম্বরের পরে ডিউর ভর্তি পরীক্ষার পরে আমি মোটামুটি পড়াশোনা ছেড়েই দিয়েছিলাম। আমি তখন থেকে একটা টিউশনই করছিলাম, টিউশনই পেয়েছিলাম একটা ছেলেকে পড়াইতাম ওই ডিউর পরীক্ষার পরেই, বুয়েট পরীক্ষার মেডিকেল পরীক্ষার আগেই। তো গেল ওই পরীক্ষার ব্যাপার স্যাপার। পরীক্ষার হলে আমার কাছে মনে হয় আমি পরীক্ষার হলেও কিছুটা লাকি ছিলাম যে ডিউ ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রিতে আমি সম্ভবত 3টা প্রশ্ন 50-50 চান্সে দাগাইছিলাম, সেগুলো আমার হয়ে গেছিল। আর পরীক্ষার আগের রাতে কি করলাম, মানে যে পরীক্ষাগুলো দিয়েছিলাম, তো আমার কিন্তু সবগুলো টপিকের উপর নোট খাতা ছিল। নোট খাতা মানে আসলে এমন না A to Z নোট করা, যেটুকু ইম্পর্টেন্ট জিনিস যেটুকু দেখলে পুরো টপিকটা বোঝা যায় এরকম আমি পড়তাম আর নোট করতাম। সেগুলো পরীক্ষার আগের রাতে দেখে গেছিলাম। আর ডিউ ভর্তি পরীক্ষায় বায়োলজির জন্য আমার প্রথম কাজ ছিল 2000 সাল থেকে 2013 সাল পর্যন্ত, মানে আমার 8 সাল পর্যন্ত যত বায়োলজি প্রশ্ন আসছে আমি সবগুলো সলভ করে ফেলছিলাম। সলভ করার পরে আমি নিজেও বুঝতে পারছিলাম যে, এটা আগের কথা বলছি, পরীক্ষার 7-8 দিন আগের কথা। তো সলভ করার পরে আমি নিজেই বুঝতে পারছিলাম যে কোন কোন চ্যাপ্টারটা আমার বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, সেগুলো মেনটেন করে পরীক্ষা দিতে গেছি। দেখছি যে ডিউ পরীক্ষায় মোটামুটি অনেক জিনিস আমার কাছে কমন পড়ছে। আর বুয়েট ভর্তি পরীক্ষার প্রথমে ম্যাথ আনসার করতে গেছিলাম। ম্যাথ আনসার করতে গিয়ে দেখি যে প্রথম ম্যাথে ছিল হচ্ছে পারমুটেশন কম্বিনেশনের এমন কঠিন একটা ম্যাথ যে কলম ড্রয়ার থেকে বের করছি, আবার রাখছি, পেন্সিল বের করছি। তো আমি মনে মনে ভাবতাম আমি হয়তো পারমুটেশন কম্বিনেশন ভালো পারি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখি যে এইটা এত কঠিন একটা ম্যাথ দিছে, ভাই অঙ্ক পড়েই আমি শেষ করতে পারি না। মানে অঙ্ক শেষ লাইন সেন্টেন্সে গিয়ে প্রথম সেন্টেন্সে কি বলছে এটাই মাথায় নাই। তখন ওটা বাদ দিয়ে সরাসরি কেমিস্ট্রিতে চলে গেলাম। ডিউ ভর্তি পরীক্ষায় সেম কাহিনী হয়েছে। প্রথমে ফিজিক্স আনসার করতে গেছি, ফিজিক্সই আসলে থাকে প্রশ্নের আগে সবার। ফিজিক্স আনসার করতে গিয়ে দেখি ফিজিক্স 30-এর মধ্যে 9টা পারি মাত্র, এবং ওইটা আমার প্রথম পরীক্ষা।
ওইটা আমার মেইন টার্গেট ছিল। তো সব কিছু মিলায় খুব প্রেশারে পড়ে গেছে। তারপরে কেমিস্ট্রিতে গেছি, দেখি কেমিস্ট্রি আমি 30টাই পারি। আসলে আমার 29টা হয়েছিল, সেটা তো আসলে পরে জানতে পারছি 29টা হয়েছিল, বাট পরীক্ষার হলে বসে আমি জানছি আমি 30-এর মধ্যে 30ই পাইছে। তো ওই যে কনফিডেন্স লেভেল উপরে চলে গেছে। এরপরে আবার ফিজিক্সে ফেরত আসি, দেখছি 23 বা 24। ফিজিক্সে সম্ভবত আমি 23 বা 24-এর মতো পেয়েছিলাম, আর বুয়েটে তো নাম্বার দেয় না। তো এটা ছিল মোটামুটি আমার অ্যাডমিশন জার্নি, এবং শেষমেশ ডিউতে ভর্তি হলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হইলাম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে আমি অনার্স মাস্টার শেষ করছি, আর তোমাদের শাওন ভাইয়া হিসেবে এখন তোমাদেরকে অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। তো অ্যাডমিশন টাইমের মধ্যে আসলে সময়টা খুবই খুবই হেক্টিক একটা সময়। আমি যে একেবারে স্মুথলি শেষ করছি তা না, মাঝে মধ্যে হতাশা আসতো, দু একটা পারা জিনিস ভুল হইলে আমারও খারাপ লাগতো। আমার কাছে মনে হয়তো আমি হয়তো পারবো না, বা আমার দ্বারা হয়তো হবে না, বা ওকে মনে হয় আমার থেকে বেশি ভালো অনেক আগায় আছে, আশেপাশে যাকেই দেখতাম তাকে আমার থেকে মেধাবী মনে হইতো, বুঝছো। ইভেন ভর্তি পরীক্ষা দেওয়ার সময়টা বেশি হয়, মানে পরীক্ষার হলে যাওয়ার সময় আমি আমার ডিউর ভর্তি পরীক্ষা ডিউতেই পড়ছিল, কলা ভবন বা আর্ট ফ্যাকাল্টি, যেটা ওই রাজু ভাস্কর্য না, অপরাজেয় বাংলার সামনে যে বিল্ডিংটা, ওইটাতে। তো ওখানে পরীক্ষা দিতে গেছি। এখন পরীক্ষা দিতে যাওয়ার পরে যাকেই দেখি ভাই সবাই পড়ে, এখন যারাই দেখি ভাই তারাই মনে হয় আমার থেকে বেশি মেধাবী, ও মনে হয় আমার থেকে বেশি মেধাবী, এটা মনে হয় পরীক্ষা দিতে যাওয়ার আগে। বাট তারপরেও আসলে ডিটারমাইন্ড ছিলাম যে পরীক্ষার হলে গিয়ে কারোর সঙ্গে কোনো কথা বলি নাই, এবং কারোর কাছ থেকে হেল্প নেওয়ারও চেষ্টা করি নাই, কাউকে হেল্প করারও চেষ্টা করি নাই, নিজের মতো করে মাথা নিচু করে পরীক্ষা দিয়ে চলে আসছি। আর একটা জিনিস একটু আমার জন্য একটু টাফ ছিল, যে আমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু আমি হচ্ছে ডিউর ফার্স্ট ব্যাচ যারা প্রথম ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা দিচ্ছে। সো যেহেতু আমার মেইন টার্গেট ডিউ ছিল, আবার কোচিং কোর্স ইঞ্জিনিয়ারিং, তো একটু ভয় পাচ্ছিলাম যে ক্যালকুলেটর ছাড়া হিসাব নিকাশ কীভাবে করব। কিন্তু পরীক্ষা দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে, আবার প্রিভিয়াস কোনো ইয়ারের প্রশ্ন তো আমার কাছে নাই যে ক্যালকুলেটর ছাড়া কীভাবে প্রশ্ন আসে। কিন্তু আমার পরীক্ষা দেওয়ার পরে মনে হয়েছে যে ডিউ আসলে একটা স্টুডেন্টকে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন পারে কি পারে না সেটা চেক করার জন্য পরীক্ষা নিচ্ছে না, ক্যালকুলেটর নিতে দেয় না। ওই যে অনেক অসৎ স্টুডেন্ট ওরা ডিভাইস নিয়ে যায় ক্যালকুলেটরের বদলে ওর ভেতরে, এই জন্য ক্যালকুলেটর বাদ দিচ্ছে। সো আমার এই বিশ্বাসটা তৈরি হয়েছে, যদি কোনো একটা স্টুডেন্ট একটা ম্যাথ পারে তাইলে সে ক্যালকুলেটর ছাড়াও পারবে, এভাবে ম্যাথটা দিবে। মানে এই ম্যাথটা তুমি এমনিতেই পারতা, ক্যালকুলেটর নাই দেখে পারছো না, এটা ডিউতে কখনোই হবে না। ওরা মানগুলা অথবা ফর্মুলাগুলা সবকিছু এভাবেই দেয় যে ক্যালকুলেটর ছাড়াই পারা যায়। তুমি যদি এমনিতেই পারতা, তুমি ক্যালকুলেটর ছাড়াও পারবা। ওকে, তো এরপরে ডিউতে ভর্তি হলাম। তারপরে জানি তো তোমাদের হচ্ছে নিজেরাই বুঝতে পারবা যদি তোমরা অ্যাডমিশনে ভর্তি হও। সো এটা ছিল মোটামুটি আমার ভর্তি পরীক্ষার ওই গল্পগুলা, এবং খুব প্রেশার ছিল আসলে। এটা খুবই হেক্টিক একটা সময়, যে যায় সেই বুঝে। প্রেশার নিলে আসলে অনেক প্রেশার, আর যারা প্রেশার নেয় না এদের আসলে কোনো প্রেশার না। প্রেশার নেয় না বলতে যারা রেসপন্সিবল না, যারা দায়িত্ব নিতে চায় না, যারা মনে করে যা হয় হবে, বা যারা আসলে ভালো করার চেষ্টা করে, যারা মনে করে যে আমাকে আসলে ভালো কিছু করতে হবে, আব্বু আম্মুকে একটা ভালো খবর দিতে হবে, তারা আসলে এটার উপর প্রেশার নেয়। আরেকটা কথা বলি, যে আমার কাছে মনে হয় একটা স্টুডেন্টের লাইফে তো অনেক ভালো ভালো সময় আসে, বাট এই সময়টা কোনো সময়ের সঙ্গে ম্যাচ করে না। যে তুমি তোমার যে ভার্সিটি, তোমার ডিজায়ার্ড ভার্সিটি, সেখানে চান্স পেলা, এবং চান্স পাওয়ার পরে তুমি আব্বু আম্মুকে ফোন দিয়ে জানাইলা বা মিষ্টি নিয়ে বাসায় জানালা, এইটার মতো অনুভূতি মনে হয় পৃথিবীতে খুব কম পাওয়া যায়। আরও একটা মজার ব্যাপার হচ্ছে, যেমন আমি যখন বুটেক্সে পরীক্ষা দিতে যাচ্ছিলাম, আমি যখন বুয়েটে পরীক্ষা দিতে যাচ্ছিলাম, আমার বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছিল, সবাই আমাকে বলে তুই কেন এখানে আসছিস, তুই কেন পরীক্ষা দিতে আসছিস। এই যে আমি ডিউতে চান্স পেয়ে গেছি, তারপর আমি বুয়েটে পরীক্ষা দিচ্ছি। বুয়েটে পরীক্ষা কেন দিছিলেন ভাই, অনেকে তো প্রশ্ন করবাই। উদ্ভাস আমার ফর্ম ফিল আপ করে দিয়েছিল ওদের ওখান থেকে, ওরাই আমাকে ফোর্স করছিল যে ফর্ম ফিল আপটা করো। মেডিকেলে কেন পরীক্ষা দিচ্ছিলেন, ওইটা উদ্ভাস থেকে আমাকে বলছিল ফর্ম ফিল আপটা করতে, এই জন্য ওদের জন্য করছিলাম। আর বুটেক্সে বন্ধুর জন্য দিয়েছিলাম, না হয় আমি পরীক্ষা দিতাম না এগুলাতে। মানে তোমরা তো বলবা যে একটা ছেলের সিট কেন নষ্ট করছেন, এই জন্য হচ্ছে তখন এখন যতটুকু বুঝি বা মানসিকভাবে এখন যতটুকু আমি রিজিড দৃঢ়, তখন এতটুকু ছিলাম না। উদ্ভাস থেকে বলছে করে ফেলছে, এত কিছু ভাবি নাই। তো ওই যে যখন মেডিকেল পরীক্ষা দিতে গেলাম, অনেক বন্ধুর সঙ্গে দেখা হইলো, বুটেক্সের পরীক্ষা দিতে গিয়ে অনেক বন্ধুর সঙ্গে দেখা হইলো, তখন ওরা বলে আরে শাওন, এবং তখন বাকিটার মধ্যে অনেক ভয়, অনেক মেন্টাল প্রেশার, কিন্তু আমার মধ্যে কোনো ভয় ডর কিচ্ছু নেই, আমি খুব চিলমুড়ে পরীক্ষা দিচ্ছি। তারপর যখন রুয়েটের পরীক্ষা হইলো, এখন তো একসঙ্গে হয়, আগে তো আলাদা আলাদা হইতো, তখন আমি তো আর ওদিকে যাইনি, কিন্তু দেখতাম যে আরামবাগ থেকে আমার বন্ধুরা যারা কলেজে বসে যারা পড়ে, সবাই হচ্ছে ব্যাগ ট্যাগ নিয়ে আজকে খুলনা যাচ্ছে, কালকে রাজশাহী যাচ্ছে, তারপরের দিন চট্টগ্রাম যাচ্ছে, এবং ওদের সঙ্গে সন্ধ্যার পরে দেখা হচ্ছে। সবাই খুব পড়াশোনা নিয়ে ব্যস্ত, আর আমার তো কোনো পড়াশোনা নাই, আমি তো টিউশনই করাচ্ছি তখনও। এই যে অনুভূতিটা আমার কাছে এখনো তোমরা হয়তো আমার ফেস দেখলেই বুঝতে পারছো, এখনো চিন্তা করলে আমার খুব মজা লাগে যে হ্যাঁ, একটা জায়গায় ভালো মতো একটা জায়গায় চান্স হয়ে যাওয়ার পরে লাইফে এত বেশি চিল চলে আসে, এত বেশি মজা চলে আসে,
তখন সবকিছু করতে ভালো লাগে, বন্ধুদের সাথে আড্ডা মারতে। অনেক সময় দেখা যেত যে আরামবাগে সবাই, আমিও তো হোস্টেলে থাকতাম, ওরা হোস্টেলে থাকতো, তো ওদের হোস্টেলে যাইতাম, ওরা আমার সাথে হালকা একটু আড্ডা মেরে বলতো না 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 তোমার সাথে আড্ডা মারা যাবে না, কারণ তুমি চান্স পেয়ে গেছো, এখন ভাই আমাদেরকে চান্স পেতে হবে। তো এই সময়টা আসলে অনেক মজার সময়, আমি চাই যে এই সময়টা তোমরা লাইফে একবার হলেও পাও, এটা দরকার আছে মানুষের লাইফে। কারণ আমাদের লাইফে আসলে এরকম মজার সময় খুব কম আসে, প্রত্যেকটা স্টেজে যে মজার সময়গুলো সেগুলো এনজয় করা উচিত। আমি দোয়া করি যেন তোমাদের এই সময়টা আসুক। তো আশা করি এই গল্পটা, আমি জানি না কার কতটুকু কাজে লাগবে, বাট একটু হইলেও তোমাকে যদি উৎসাহিত করে, একটু হইলেও তোমার যদি ইন্সপিরেশন আসে, তাইলে এই ভিডিওটা বানানো আসলে আমার সার্থক হবে। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাই।